আজ সারাদিন নবনীর খুব খারাপ কেটেছে। সকাল সকাল বিহানের কথা শুনে মনটা খারাপ হয়ে গেছিল। কিন্তু মাকে এসব বিষয়ে কিছুই বলতে পারছে না সে। নানার আসল রূপটা সবার সামনে কিভাবে আনবে তা তার অজানা। সময়টা এখন ঠিক সন্ধ্যা। নবনী একটা কালো টপসের সাথে জিন্স পরছে, আর একটা কালো ওড়না মাথায় পেঁচিয়ে নাপিসাকে উদ্দেশ্য করে নবনী বলে, চল। নবনীর মামি নবনীর কথা শুনে প্রশ্ন করে, এত রাতে কোথায় যাবি? স্কুলের কাছে নাকি একটা লাইব্রেরি আছে, সেখানেই যাচ্ছি। ভাবলাম ওকে নিয়ে যাই। এত রাতে? রাত কোথায়? গ্রামের সবাই আগেই ঘরে চলে আসে, আর এইটুকু থেকে এইটুকু সমস্যা হবে না। নবনী মামি বারবার বারণ করা সত্ত্বেও সে নাফিজাকে নিয়ে বেরিয়ে যায়। গ্রামে এসে রাতের আবহাওয়া একটুও না ঘুরলে হয় নাকি? গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে নবনী। রাতের আকাশের চাঁদ মামা নিজের সর্বোচ্চ চেষ্টা করছে মিটমিট আলো দেওয়া, তবে কুয়াশাচ্ছন্ন এলাকায় সে ব্যর্থ। নাফিসা ভয়ে নবনীর জামার একটা কোণা টেনে রেখেছে। নবনী ওর ভীতু মনোভাব দেখে বিরক্ত হয়ে বলে, ওই দেখ তাল গাছটার উপরে যেন কি আরে থাম থাম, এভাবে চিল্লালে সবাই এসে পড়বে। মজা করছিলাম আমি। ভয় দেখাইও না আপু। অবশেষে হাঁটি হাঁটি পা করে ওরা লাইব্রেরির সামনে গিয়ে উপস্থিত হয়। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভিতরে কোনো লাইব্রেরি আছে। তবে উপরে মোটা মোটা অক্ষরে বাতি দিয়ে সাজিয়ে লেখা, কফি হাউসের লাইব্রেরি। রমণী বেশ অবাক হয় আর হাসে। লাইব্রেরির নাম আবার কেউ কফি হাউস দেয় নাকি? নাফিসা পাশ থেকে বলে ওঠে, আপু, ভেতরে না জানি একটা বাক্সের মতো কি জানি আছে। পয়সা দিলে নিচ থেকে ডাকনার মতো ছোট্ট একটা ছিদ্র খুলে যায়, আর একটা স্পিরিট ক্যানের মতো বের হয়। ভেতরে তিতে একটা চা। নবনী হেসে বলে, বোকা, ওইটা হট কফি হয়তো। ভালোই হলো, বই পড়তে পড়তে শীতের মাঝে ধোয়া কফি ওঠা কফি পান করা যাবে। কফি? কফি না, কফি। তুই তোর গেও গেও কথা বাদ দে বোন, চল ভিতরে যাই। আচ্ছা চলো। নবনী ভিতরে গিয়ে বেশ অবাক হয়। বাইরে থেকে খুব সাধারণ মনে হলো, ভিতরে খুব সুন্দর করে বুকশেলফ দিয়ে সাজানো। নাফিসা একপাশে গিয়ে চেয়ারে বসে হেলান দিয়ে থাকে। নবনী ধীরে ধীরে ঘুরে পুরো লাইব্রেরি দেখতে থাকে। ছোট ছোট রুমের মতো ভাগ করা। একজন লাইব্রেরিয়ান তার টেবিলে বসে নবনীকে পর্যবেক্ষণ করতে থাকে। তার বয়স 50 ছুঁইছি। নবনীকে দেখেই বুঝে ফেলে মেয়েটা শহরে। মুগ্ধ। মুগ্ধ ল্যাপটপে কিছু কাজ করছিল। হঠাৎ নিজের নাম কোনো ন্যাকামো কণ্ঠ শুনে বুঝে যায় এটা মাহি। তবে তাকিয়ে যা দেখে সাথে সাথে চোখ সরিয়ে নেয়। মাহি একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। মুগ্ধ, অন্তত আজকের রাতটা আমাকে নিজের করে যেন। কথা দিচ্ছি কেউ কিচ্ছু জানবে না। কথাটা বলে হেলতে হেলতে মাহি আগাতে থাকে। মুগ্ধ আর একবার ওর দিকে তাকায়, বুঝে যায় এই মেয়ে ড্রাঙ্ক। এখন না সামলে পেরে কেলেঙ্কারি উঠবে। মুগ্ধ উঠে গিয়ে হঠাৎ মাহির খুব কাছে চলে আসে। মাহি লজ্জায় চোখ বন্ধ করতে হঠাৎ গালে প্রচণ্ড ব্যথা অনুভব করে। চোখ মেলে বুঝতে পারে মুগ্ধ থাপ্পড় দিয়েছে ওকে। ব্যথায় কাঁদতে কাঁদতে বলে, তোর কি কোনো অক্ষমতা আছে মুগ্ধ? ছেলে হয়ে কেন? আর কিছু বলার আগে মুগ্ধ দরজা খুলে মাহিকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আর দাঁতে দাঁত ঘষে বলে, আর একটা ওয়ার্ড উচ্চারণ করলে তোকে মেরে তক্তা বানিয়ে দিব। রমণী ঘুরতে ঘুরতে এক কোনায় গিয়ে থামে। বুক শেলফের একটা বইয়ের তার চোখ আটকায়। খুব সুন্দর একটা কভার লাগানো ইংরেজি বইটার নাম দেওয়া, দ্য মোমেন্ট আই ফল ইন লাভ। কিছুটা ইন্টারেস্ট জমে যায় নবনী, তবে বইটার কাছে যেতেই নিতে পায়ে কিছু একটা লেগে নিচে পড়ে যায়। মেজাজটা গরম হয়ে গেল। নিচে তাকিয়ে দেখে কতগুলো কাগজ গাম হাবিজাবি। কাগজে বড় বড় অক্ষরে লেখা, বদনা মার্কায় ভোট দিন। আরেকটা লেখা, এক বড় না দুই বড়, মতিসুরের মেম্বারের মন বড়। এসব দেখে নবনীর রক্ত গরম হয়ে যায়। এক কতটা ফালতু হলে একদল মানুষ লাইব্রেরিতে দলীয় ব্যানারের কাজ করে। এমন সবাই লাইব্রেরিতে কাউকে ঢুকতে শুনে নবনী কোনো মতো উঠে দাঁড়ায়। পিছন ফিরে তাকিয়ে দেখে মুগ্ধ। নবনী এখানে দেখে মুগ্ধ বেশ অবাক হয়। সে এসেছিল ব্যানারগুলো আর জিনিসপাতি নিয়ে যেতে, সাথে রাগটাও ঠান্ডা করতে। তবে এখন হয়তো হিতের বিপরীত। সব দোষ শাওনের। এত করে বলেছিল এখানে বই পড়ার জায়গা, এসব ছড়িয়ে না রাখতে। ছেলেটা তাও শুনল না। এদিকে মাহির ধরাধরিতে ভয়ের বাড়ির বাহিরে বেশিক্ষণ থাকতে হয় তার। আপনার মতো খারাপ মানুষ আমি আর জীবনেও একটা দেখিনি। নবনীর কথায় তার দিকে তাকায় মুগ্ধ। মেয়েটা থাপ্পড় মেরেও কি শান্তি পায়নি? ওই একটা কথার জন্য এত কিছু? নাকি কেউ তার কান ভরছে? এমনিতে মাহির কাজে মুড অফ, আর এ যেন আরও রাগিয়ে দিচ্ছে। মুগ্ধ ভাবলো, এবার আমিও উত্তর দেবো, দেখি মেয়েটার তেজ কত। জি, আমি খুব খারাপ, তবে কিছু মেয়েদের থেকে ভালোই আছি। এখন এখান থেকে বেরিয়ে না গেলে আরও খারাপ হব। রমণী কী হলো কে জানে? সে হয়তো ভুলেই গেছিল এই লাইব্রেরির মালিক তার সামনে দাঁড়িয়েছে। একটু আগে নিচে পড়ে যাওয়া রাগটা মুগ্ধের উপর ঝেড়ে দেয়। তার কাঁধে ঝুলানো ছোট্ট সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে। মুগ্ধর কিছু বুঝে ওঠার আগে বোতলের পানি ছু মেরে
মুখে মেরে দেয়। হোয়াট ইজ দিস? মুগ্ধ চিল্লায় বলে। নবনী একটা ডেভিল হাসি দিয়ে বলে, আপনাকে আমি ভয় পাই না মিস্টার মুগ্ধ। এইবার যেন মুক্তোর বেশ ইগোতে হার্ট হয়। একটা মেয়ের লিমিট অতিক্রম করে তার সাথে এমন বিহেভ করছে কি করে? হঠাৎ নবনীর কাছে যেতে থাকে সে। নবনী একটু পিছাতে পিছাতে ভাবে, এখন রাতে একা রাগানোটা ঠিক হবে না। এখান থেকে চিৎকার দিলেও লাইব্রেরিয়ান শুনবে না, দূরের। মুগ্ধ আরও কাছে এসে এক হাত দিয়ে নবনীর চোয়াল চেপে ধরে একদম দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে দিল। আর একদিকে থাকা বন্দুক কটা ঠিক করে মাথার কপাল বরাবর সোজাসুজি ধরে চিল্লিয়ে বলল, নাও সে দ্যাট ইউ ডোন্ট। নবনী মুখে একটু ব্যথা পায়। মেয়ে মানুষ তো এমনিতেই নরম হয়। আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা মোটেও দুর্বল কেউ নয়। তার বলিষ্ঠ দেহের শক্ত হাতের ছোঁয়ায় ব্যথায় কুঁকড়ে ওঠে নবনী। তবে সেও দমে যাওয়ার মেয়ে নয়। মুগ্ধের বুকে সজোরে একটা ধাক্কা দিয়ে তাকে কিছুটা দূরে সরিয়ে দেয়। আর হুঙ্কার দিয়ে বলে ওঠে, বললাম তো ভয় পাই না। কি করবেন আপনি? পুরুষ মানুষকে আল্লাহ শারীরিক দিক দিয়ে বেশি শক্তি দিয়ে পাঠিয়েছে, নিজের গায়ের জোর খাটাবেন? মুগ্ধ অবাক নয়নে নবনীর দিকে তাকায়। এত তেজ এই মেয়ের! এখনও গলা উঁচু করে কথা বলছে। এই মেয়ের তেজ আর সাহসের সামনে নিজের আকাশচুম্বী রাগকে ফিকে হয়ে যেতে থাকে মুগ্ধ। নবনী কাছে এসে দুপাশে দেওয়ালে হাত রাখে, অনেকটা ঝুঁকে তার ঠোঁট দুটো ঠিক নবনীর ঠোঁটের কাছে নিয়ে আসে। তার রাগে জিদে ফেটে পড়া ঘন ঘন নিঃশ্বাস নবনী ঠিক উপলব্ধি করতে পারছে। লাইব্রেরির জানলা দিয়ে একটা দমকা হওয়া রুমে প্রবেশ করে। বাতাসে নবনীর চুলগুলো উড়ে কিছুটা সামনে এসে পড়ল, যা বরাবর মুগ্ধের মুখের উপর এসে পড়েছে। তবে এতে যেন মুগ্ধের কোনো খেয়াল নেই। সে অবাক চোখে শুধু সামনে মেয়েটাকে দেখছে। ঠান্ডা শীতল বাতাসে নবনী বারবার কেঁপে উঠছে। এই বিষয়টা মুগ্ধর চোখ এড়ায় না। শীত করছে? মুগ্ধর কথা শুনে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে ফেলে নবনী। এখন কি এই প্রশ্নটা করার কোনো মানে হয়? নাকি বড় কোনো ঝড়ের পূর্বঙ্গিত দিচ্ছে ও? মুগ্ধ আবার বলে ওঠে, ধরো, আমি তোমাকে এখন একা পেয়ে খুব খারাপ কিছু করে ফেললাম না, জানে মারবো না। ধরো, তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে শুধু আমার স্পর্শ পড়লো, তুমি সইতে পারবে তো? নবনী এবারও চুপ করে আছে, অন্যদিকে তাকিয়ে। যেন কথা বললে তার ভীত কণ্ঠ শুনে মুগ্ধের শক্তি বেড়ে যাবে। ভিতরে ভিতরে যেন কালবৈশাখী ঝড় চলছে নবনী। ভয়ে হাত পা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তবে আল্লাহ ছাড়া বিনা দোষে কারো সামনে মাথা নত করবে সে? নিজেকে সামনে সেও উত্তর দেয়, চাইলে সেটাও করে দেখতে পারবেন। যার মুখ দিয়ে মদের বাজে গন্ধ বেরায়, যার দলের লোক বিনা কারণে মেয়েদের জীবন নরকে পরিণত করে, যার বাবার কুকীর্তি সবার জানা, সেই কাপুরুষের কাছ থেকে আর কি আশা করা যায়? আমি কাপুরুষ? তৎক্ষণাৎ বলে ফেলে মুগ্ধ। তাকে কেউ কখনো এত বাজে শব্দ দিয়ে আঘাত করেনি। নবনী বলে ওঠে, কাপুরুষ না তো কি? যেই ছেলে জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে সবার কাছ থেকে সম্মান আদায় করে, নিজের থেকে প্রায় 7-8 বছরের ছোট মেয়ের কাছ থেকে সরি না শুনতে পেয়ে শরীরের জোর খাটানোর ভয় দেখায়, সে কাপুরুষ নয় তো কি? আপনার বোনকে কাল এভাবে কেউ ভয় দেখালে আপনার কেমন লাগবে? এই মাহিয়ান মুগ্ধ বেঁচে থাকতে কারো সাহস নাই তার কোনো বোনের দিকে তাকানোর। আমিও তো কারো বোন, কারো মেয়ে। আমার পরিবারের উপর দিয়ে কি যেতে পারে সেটা ভাবুন তো। আপনাদের মতো পুরুষদের জন্য প্রতিদিন কত মেয়ের পরিবার শেষ হয়ে যায় জানেন? মুগ্ধ চুপ হয়ে যায়, সাথে মুখে অনেকটা হতাশার চিহ্ন। সে মোটেও ব্যাপারটা ওই দিক দিয়ে নিতে চায়নি, শুধু ভয় দেখাতে চেয়েছিল। আর এক ইশারা বিছানা অবধি চলে যাওয়ার মেয়ের অভাব নেই। মেয়ে মানুষকে অপছন্দ করলেও তাদের ইজ্জতকে সম্মান দিতে সে জানে। নবনী থেকে হঠাৎ দূরে সরে যায় সে। একটু সরেই তো শুনতে চেয়েছিল সে। সাথে দেখতে চেয়েছিল কত জিদ আছে এই মেয়ের মনে। তা দেখা হয়ে গেছে। নয়তো সামান্য বিষয় নিয়ে মুগ্ধর এত বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না। দুটো বিষয় সে নিশ্চয়তা পায়। এক, এই মেয়ে তার বাড়ির পরিবেশে ঠিকই টিকে যেতে পারবে। আর দুই, কেউ একজন এর মনে মুগ্ধকে নিয়ে খুব বাজে ধারণা ঢুকিয়ে দিয়েছে। এক দৃষ্টিতে শান্তভাবে অনেকক্ষণ তাকিয়ে থেকে মুগ্ধ বলে ওঠে, বিয়ে করবে আমাকে? নবনী শুধু চোখ বেঁকিয়ে তাকিয়ে থাকে। এই লোক জঘন্য সে জানে, সাথে পাগলও নাকি। এভাবে বিয়ের প্রস্তাব কে দেয়? স্নিগ্ধর সাথে কি তোমার সব কিছু ঠিকঠাক আছে? স্নিগ্ধর এমন কথায় হঠাৎ থেমে যায় শ্যামলী। পাটায় মশলা বাটছিল। এমন কথার কি উত্তর দিবে বুঝে উঠতে না পারে সে চুপ করে থাকে। স্নিগ্ধর মায়ের যা বোঝা সে বুঝে যায়। শোনো, পুরুষ মানুষ হলো বিড়ালের মতো, যে বাটিতে দুধ দেখবে মুখ দেবে। তাই যার বিড়াল তাকে সামলে রাখতে হয়। শ্যামলী লজ্জায় আর কিছু বলতে পারে না। এই কয়দিন সে রুমে যায়নি বললেই চলে। রাতে নানান সুতো দেখিয়ে দেরি করে রুমে যেত, যেন স্নিগ্ধের সাথে কথা না হয়। আর এই মানুষটা ভদ্র ছেলের মতো দূরে দূরে থাকে। স্নিগ্ধর মায়ের যা বলা বলে ফেলে। শ্যামলীর দিকে তাকিয়ে বলে, তোমার আর মশলা বাটতে হবে না। স্নিগ্ধর কাছে গিয়ে দেখো কিছু লাগবে নাকি। শ্যামলী এবার আর কোনো সুতো
দিয়ে দূরে থাকতে পারে না। শাশুড়ির চোখ থেকে সন্দেহ সরানোর জন্য হলেও স্নিগ্ধের কাছে যায়। এদিকে একা একা স্নিগ্ধ সিগারেটে ঠোঁট লাগিয়ে একটার পর একটা টান দিচ্ছে। অনেকদিন পর আজকে একটু ধোঁয়া উড়াতে মন চাইলো। রাতের বেলা শরীরটা একটু গরম না করলে হয় নাকি? তবে বেশিক্ষণ আর সেটা সম্ভব হয়নি। শ্যামলীর ছোট ছোট কাশির শব্দে সে সিগারেট জানলা দিয়ে ফেলে পিছন ফিরে তাকায়। দেখে শ্যামলী মূর্তির মতো দাঁড়িয়ে নিচে তাকিয়েছে। আর তার স্বভাবসুলভ শাড়ির আঁচল হাতের আঙ্গুলের ফাঁকে গুজে পেঁচাতে থাকে। স্নিগ্ধ ওকে দেখা মাত্রই কিছুটা অভিমান সুরে বলে, কি দরকার? হুম, ন্যাকামি না করে বলো কি দরকার? শ্যামলী চুপ করে নিচে তাকিয়ে থাকে। এমন ইনোসেন্ট একটা চেহারা বানায় যে স্নিগ্ধকে দেখে শুধু তাকিয়ে থাকে। আল্লাহ নিজ হাতে সবটুকু মায়া দিয়ে একে বানিয়েছে। কোথায় মৌরির চেহারা তো এমন মায়া সে খুঁজে পায়নি। ঘরে সোনা রেখে বাইরে ছাই খুঁজতে গেলে ঠিক এমনই হয়। স্নিগ্ধ হঠাৎ শ্যামলীর খুব কাছে এসে ওর হাত ধরল। শ্যামলী কিছু বুঝে ওঠার আগে একটা হ্যাঁচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে বলে, তোমার যখন জন্ম হয়েছিল তোমাকে মধুর জায়গায় লজ্জাপতি পাতার রস খাইয়েছিল মনে হয়, নয়তো এত লজ্জা পাও কেন? শ্যামলী কিছু বলতে পারে না। হঠাৎ মানুষটা তাকে এভাবে বুকের সাথে মিশিয়ে ধরবে, বারবার হাত ছাড়ানোর চেষ্টা করে সে ব্যর্থ। শেষে স্নিগ্ধর কাছে হার মেনে সে স্নিগ্ধর বুকে মুখ লোগায়। স্নিগ্ধ শ্যামলীর কোমর পেঁচিয়ে ধরে বলে, জানো, শহরে আমার এক সুন্দরী প্রেমিকা ছিল। হঠাৎ যেন গায়ে কাটা দিয়ে উঠল শ্যামলীর। কি বলল মানুষটা? প্রেমিকা মানে ভালোবাসার মানুষ? এভাবে কাছে টেনে এমন কথা বলার কোনো মানে হয়? শ্যামলী স্নিগ্ধকে সরিয়ে রুম থেকে চলে যেতে নাই। তবে স্নিগ্ধ নাছোড়বান্দা শ্যামলীকে পাজা করে কোলে তুলে খাটে শুইয়ে দেয়। পাশে হেলান দিয়ে বলে ওঠে, এখন আমি একটা ছেলের গল্প বলবো, আর তুমি চুপচাপ শুনবে, একদম ওঠার চেষ্টা করবে না, নয়তো সবার সামনে গিয়ে জড়িয়ে ধরে নিয়ে আসবো। এমন কিছু হলে শ্যামলী আর কাউকে মুখ দেখাতে পারবে না, তাই সে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকে। মেয়েটাকে আমি যেখানে অ্যাডমিশনে কোচিং করতাম ওইখানে পড়তো। দুধে আলতা গায়ের রং, ববকাট দেওয়া ছোট ছোট চুল। একবার দেখলে কেউ চোখ ফেরাতে পারবে না এমন। শ্যামলীর চোখে এবার পানি আসে। তবে সে চোখ খুলে না। কি বলবে স্নিগ্ধ শেষ অবধি? মেয়েটার সাথে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক হলো। যুবক বয়সের তুখোড় প্রেম যাকে বলে। তবে একদিন সব শেষ হয়ে গেল। এবার শ্যামলী যেন চোখ খুলে। এরপর কি বলবে স্নিগ্ধ, তার শোনার আগ্রহ হয়েছে। তবে কথায় আছে না, মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার হয় না। মেয়েটা ডাবল টাইমিং করতো। শ্যামলী হাঁ করে তাকিয়ে থাকে। ডাবল টাইমিংয়ের মানে আবার কি? জীবনে প্রথম হয়তো এই শব্দ শুনেছে সে। স্নিগ্ধ বুঝতে পেরে বলে, ডাবল টাইমিং মানে ধরো একসাথে দুজনের সাথে সম্পর্ক রাখা। যেমন তুমি ধরো আমাকে ভালোবাসছো বলে আমার সাথে আছো। এখন আরেকজনকে কি ভালোবাসার কথা বলে তার সাথে সম্পর্ক রাখবে, এরকম। ঘৃণায় গা গুলিয়ে আসে শ্যামলের। ছি! মেয়ে মানুষ এতটা খারাপ হয় সেটা যেন তার অজানা ছিল। স্নিগ্ধ শ্যামলের চেহারার ভাব ভদ্রতা বদলে যেতে দেখে হেসে ফেলে। আর একটু গায়ে লেগে কপালের ঠিক মাঝ বরাবর ঠোঁট ছুঁয়ে দেয়। শ্যামলী যেন কোনো এক কারণবশত বাধা দেয় না। শোনো, আজকে রাতে দেরি করে রুমে আসতে হবে না। যদি আসো সারা রাত ঘুমাতে দিব না কিন্তু। লজ্জায় স্নিগ্ধকে আলতো করে সরিয়ে দিয়ে সে রুম থেকে বেরিয়ে যায়। পরে ভাবে মানুষটা এখন শুধু তার, একান্ত তার। নবনী গালে হাত দিয়ে বসে আছে পিছনের বারান্দার একটি চেয়ারে। এটাকে বারান্দা না বলে আরো ছোট একটা ঘর বললেই হতো। গালে এখনো 5টা আঙ্গুলের ছাপ পড়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনা। হঠাৎ নানা সবার সামনে বলে ওঠে পরশু নবনীর বিয়ে। বাড়ির সবার মুখ দেখে মনে হচ্ছিল তারা বেশি চমকায়নি। মানে নবনী বাদে সবাই জানতো। আজ বাদে কাল গায়ে হলুদ, বাড়ি ভর্তি মেহমান। কষ্টে মাথা ঠিক রাখতে পারেনি নবনী। মাকে বলল, মা একটু কথা ছিল, এসো প্লিজ। নবনীর মা বুঝে মেয়ে হয়তো কান্নাকাটি করবে। তবে এমন ভালো ছেলে কোথাও পাওয়া যাবে নাকি সন্দেহ। তার বাবাকে সে অন্ধের মতো বিশ্বাস করে। সে যেহেতু সম্বন্ধ এনেছে, খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না। মা, নানা ভাই কোনো স্বার্থ হাসিলের জন্য আমাকে বিয়ে দিচ্ছে। এরপর এক নাগাড়ে ফোন আলাপে কথা সব বলে দিল নবনী। তবে পুরোটা শেষ করার আগে গালে প্রচণ্ড ব্যথা নিয়ে মায়ের দিকে তাকালো। বুঝে গেল আর কিছু বলে লাভ নেই। কাঁদতে কাঁদতে দৌড়ে পিছনের রুমটায় চলে যায় সে। এখন শুধু একটাই উপায়, পালানোর। তা মুগ্ধ, তোমার বাবার শরীর কেমন? সব ঠিকঠাক আছে তো? চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল মুগ্ধ। শীতে গ্রামের গরিব পরিবারগুলোকে ত্রাণ দিতে হবে যে ব্যাপারে এমন সবাই বিহানের বাবা সেখানে উপস্থিত হয়। সাবেক মেম্বার মুগ্ধ কেন জানি না মানুষটাকে ভালো মনে হয়। তবে তার বাবা মতিসুর সবসময় তাকে এনার বিরুদ্ধে খারাপটাই বোঝায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি, ভালো আছেন? টুকিটাকি কথা হয় দুজনের মাঝে, যার মাঝে একটাও রাজনীতি নিয়ে ছিল না। কি যেন বারবার লোকটা বলতে নিয়েও বলে না। সে জানে মুগ্ধ কখনোই এসব বিশ্বাস করবে না। মুগ্ধ বুঝতে পারে সামনে মানুষটা কিছু লুকাচ্ছে, তবে জোর করার আগ্রহ সে দেখায় না।
সেখান থেকে উঠে তারা তাদের আড্ডাখানায় চলে যায়। আজ একটু রাত অবধি গল্প করা যাক। কাল থেকে নতুন সম্পর্কে বাধা পড়তে চলছে। আর কখনো এভাবে নিশ্চিন্তে আড্ডা দেওয়া হবে নাকি? কে জানে? এদিকে মতিশুর মেম্বারের অনেক কাজ। কত লোককে বিয়ের দাওয়াত দিতে হবে। এই বিয়েটা ভালোভাবে হলে তার আর নবনীর দাদার সম্পর্ক আরও ভালো হবে। পাচারের কাজগুলো সহজ হবে। মাঝে মাঝে নিজের উপর বেশ গর্ব হয় মতিসূরের। গোপনে গোপনে এত কিছু করে টাকার পাহাড় বানাচ্ছে। নিজের বাড়ির খেলা তৈরি করেছে, অথচ কেউ কিছু টের পাচ্ছে না। এই নোংরা খেলায় মেতে উঠেছে সে। নিজের ছেলেদের ভবিষ্যতের কথাও ভাবার সময় নেই। শফিককেও নেশাখোর শহরে সেই টেনেছে। আর হ্যাঁ, মুগ্ধ হা হা করে অট্টহাসিতে ফেটে পড়ল মধুসূর। তার ছেলে এত বুদ্ধিমান, অথচ বাবার কাজ নিয়ে কিছুই টের পাচ্ছে না। পাবেই বা কী করে? নিজের ছেলের চোখে নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠ বাবা বানিয়েছে সে। এখন শুধু আসল খেলা শুরু। এখন আর এমন কেউ নেই যে তার কালো পর্দা ফাঁস করবে। জান, বিশ্বাস করো, আমি শুধু তোমার। ফোনের অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না। শাওন বুঝতে পেরেছে তার হবু বউ মানে গার্লফ্রেন্ড সাদিয়া খুব রেগে আছে। কাল সারাদিন বিয়ের কার্ড সবাইকে দিতে দিতে শাওন এত ব্যস্ত হয়ে পড়েছিল যে সাদিয়াকে একবারের জন্য কল করেনি। এদিকে সাদিয়া তুমুল রেগে ফোনের অপর প্রান্ত থেকে বলল, এখন আর এভাবে চলবে না, একটু ভিন্নভাবে ট্রাই করো। শাওন ভেবেচিন্তে কলেজে থাকতে মজার ছলে মুখস্থ করে কবিতাগুলো বলল, বামে গরু ডানে খাসি, আমি তোমারে ভালোবাসি, দুধ মাখন দই খাই, আমি শুধু তোমাকে চাই, শিরায় শিরায় রক্ত, আমি সাদিয়ার ভক্ত। টিনের উপর কাক। সাদিয়ার রূপ দেখে আমি পুরো অবাক। হাঁকতে গিয়ে দিলাম পা দিয়া, আই লাভ ইউ সাদিয়া। সব ঠিকঠাক ছিল, শুধু শেষের কবিতাটা শাওন ভুলে মুখ ফসকে বলে ফেলেছে। ফোনের ওপাশে পিনপতন নীরবতা। শাওন অনেকক্ষণ হ্যালো হ্যালো করলো, তবে ফোনের অপর প্রান্ত থেকে কোনো জবাব নেই। শুধু একটু পর টুং টুং করে কল কেটে যায়, আর একটা মেসেজ ফোনের স্ক্রিনে ভেসে আসছে। তোর মতো মদনের সাথে প্রেম করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কোথায় কি বলতে হয় এই ন্যূনতম সেন্সটা তোর মাঝে নেই? তুই কি আসলে এত বোকা নাকি নিগা? আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর নামে মিথ্যে মামলা দিয়ে তোকে ফাঁসিতে ঝুলিয়ে দিব। শাওন আর পাল্টা কিছু লিখতে পারল না। সব জায়গা থেকে ব্লগ মেরেছে সাদিয়া। সে তো একটু মজা করছিল, মেয়েটা তাই এইভাবে রিয়েক্ট করবে, ঘোড়ার ডিম। এদিকে মুগ্ধ শাওনকে ডাকতে এসে তাদের কথা শুনে আর কিছু বলতে পারে না। হা হা করে হাসতে হাসতে নিচে বসে পেট খামচে ধরে হাসতে হাসতে বলে, ভাই রে, আমারও কয়টা কবিতা শিখাই দিস। আজকে রাতে গায়ে হলুদ, কালকে বিয়ে, দেখি বউকে ইমপ্রেস করা যায় কিনা। শাওন মুখ গোমরা করে বলে, এগুলো এখন ব্যাকডেটেড হয়ে গেছে মুগ্ধ ভাই। আমি তো মজা করে ছাপড়ি সাজতে গিয়েছিলাম। সাথী আমাকে সত্যি তেমন ভেবে ব্লগ মেরে দিয়েছে, এখন কি করবো ভাই? মুগ্ধ হাসি থামিয়ে বলে, ওর রাগ পড়ে ভাঙবে। এদিকে যে বিকেল হয়ে গেছে, খেয়াল আছে? কিছু জিনিস আনা বাকি, এখন যা, ফিরতে এমনিতেই দেরি হবে। শাওন জিব্বায় কামড় দিয়ে বলে, হায় হায় ভাই, ঠিক বলছো, চাচি কত কিছু আনতে বলছে, আমি গেলাম। আমার বিয়ে, অথচ আমাকেই সব মনে করিয়ে দিতে হবে। কপালের নাম গোপাল। শাওন একটা ভো দৌড় দেয়। ফিরতে ফিরতে আসলে দেরি হয়ে যাবে। মুগ্ধ স্নিগ্ধ ডাক শুনতে পায়, এখন গিয়ে হলুদ পাঞ্জাবি পরে রেডি হতে। প্রথমে তাকে হলুদ দিয়ে, তারপর সেই বাড়ি থেকে তত্ত্ব নিয়ে ওই বাড়ি যাবে। সেই হলুদ সব হবে নবনীর গেলে। নবনীর কথা ভাবতে মুগ্ধের সারা শরীর শিওরণ বয়ে যায়। বিশ্বাস হচ্ছে না ওই মেয়েটার সাথে তার বিয়ে। আজ বাদে কাল সে তার রুমে থাকবে। আল্লাহ কখনকার ভাগ্য কোথায় নিয়ে যায় অবিশ্বাস্য। পুরো বাড়িতে আজ উৎসবের মুখর পরিবেশ। নবনীর চাচারা সবাই বেড়াতে এসেছে। কিভাবে কি হয়ে যাচ্ছে নবনীর মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে সেও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। বিহানের সাথে আগে থেকে সব প্ল্যান করে রেখেছে। সারাদিন অন্য অন্য গ্রাম্য রীতিতে কাটে। নবনীর জন্য সব বিবাহিত মহিলারা গাছ থেকে মেহেন্দি পাতা প্যাটে, তাকে পাটার উপর দাঁড় করিয়ে তার মাথার উপর আঁচল ধরিয়ে দেয়। সেখানে দুধ, মেহেন্দি, হলুদ, আরও কী কী যেন দিয়ে নবনীকে গোসল করে। আরও কত কী নিয়ম কানুন। সারাদিন এসবে বেশ ক্লান্ত হয়ে পড়েছে নবনী। এখন ছেলেদের বাড়ি থেকে পাঠানো হলুদ শাড়ি পরে স্টেজে বসে আছে। ফুলের গহনা খোপা থেকে গলা, হাত সব জায়গা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে নবনীকে। সে স্টেজে বসে থাকা একটা হলুদ পরী। সন্ধ্যা হওয়ার নাচ গান চলছে খুব।
নানা ভাই অবশ্য বিয়ের অনুষ্ঠানে যেন কোনো কমতি রাখেনি। বিহানও স্টেজের পাশে একটা চেয়ারে বসে বসে হাততালি দিয়ে গান গাইছে, তাকেও বেশ সুন্দর লাগাচ্ছে। ছেলেটা লম্বা শ্যামলা, ছেলেটার গায়ের রং গেরুয়া রংটা বেশ মানিয়েছে বটে। বিহান একটু পরপর নবনীর দিকে তাকিয়ে চোখে চোখে ইশারায় কথা বলছে। ছেলের বাড়ি থেকে হলুদ নিয়ে আসলে ভিড়ে আর কিছু করা সম্ভব না, তাই এক্ষুনি পালাতে হবে। নবনী সাত পাঁচ না ভেবে পালানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মা, আমি একটু ঘরে যাব। নবনীর কথায় তার মা তার দিকে তাকিয়ে বলে, এখন কেন, বস তো, একটু পর ওনারা এসে পড়বে। না মা, এক্ষুনি যেতে হবে, বাথরুমে যেতে হবে আমার। আচ্ছা চল, আমি নিয়ে যাচ্ছি। তোমার যেতে হবে না, নাজিয়াকে নিয়েই আমি যাচ্ছি। নবনী এক প্রকার জোর করে নাফিজেকে নিয়ে রুমে চলে যায়। এদিকে বিয়ানোর সুযোগ বুঝে পিছনের বাগানে আগের থেকে দাঁড়িয়েছে। আহা! আরে নাফিজা, আমি মনে হয় আমার ফোনটা রেখে এসেছি, একটু নিয়ে আয় তো। নবনীর কথা শুনে সরল মনে নাফিজা ফেরত আসে ফোন খুঁজতে। নবনী আস্তে আস্তে পিছনের দরজা দিয়ে বেরিয়ে দেখে বিহান সেখানে। আজব তো, ও এখানে নেই কেন? এখানেই ছিল একটু আগে, এখন কোথায় গেল? নবনী কী করবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখে বিহান ফোন থেকে মাত্র একটা মেসেজ এসেছে। নবনী, এক কাজ করো, তাড়াতাড়ি বাগান পেরিয়ে পিছনের খালি জমিনের পাশে একটা ছোট্ট চিকন গলির মতো একটা রাস্তা আছে, ওইখানে এসে পড়ো, আমি আছি সেখানে। নবনী কপালে চিন্তার ভাঁজ পড়ে। বিয়ান কেন সেখানে যেতে বলছে? প্ল্যান তো এটা ছিল না। মেন রাস্তা দিয়ে অটোতে করে সোজা সদরঘাটে গিয়ে ট্রলারে ওঠার কথা ছিল। নবনী নিজেকে নিজেই বলে ওঠে, অনেক বড় কাজ করতে যাচ্ছিস নবনী, ভেবেচিন্তে লাভ নেই। এর থেকে যেভাবে বিয়ানে যাওয়ার প্ল্যান করে সেভাবেই কর। নবনী আর দাঁড়ায় না, শাড়ির পাড়গুলো এক হাত দিয়ে খামচি দিয়ে কিছুটা উঁচিয়ে আর পুকুরের সাইড দিয়ে দেয় এক দৌড়। সোজা গিয়ে সেই রাস্তার সামনে গিয়ে দাঁড়ায়। ওই তো, কেউ একজন পাঞ্জাবি পরা অপরদিকে মুখ ঘুরে দাঁড়িয়েছে। নমনী অতি সাবধানে সেই চিকন রাস্তা দিয়ে সামনে আগাতে থাকে। তবে অন্ধকার এতই বেশি, লোকটার চেহারা ঠিক দেখা যাচ্ছে না। তবে একটু লম্বা মনে হচ্ছে বিহানকে। বিহান ভাই, আমরা এখানে কেন? ওপাশ থেকে কোনো জবাব আসে না। কি হলো বলুন? কারণ তোমার আর যাওয়া হবে না। কথা শুনে নবনী আঁতকে উঠল। এটা তো বিয়ানের কণ্ঠ নয়। ভয়ে একটু একটু করে পেছনে থাকে। উল্টে ঘুরে যেতে নিলে কেউ একজন তার হাত দিয়ে কোমর পেঁচিয়ে নবনীকে একদম কাছে টেনে নেয়। নবনীর ফুল দিয়ে সাজানো খোঁপাটা গিয়ে বাড়ি খায় সুঠাম দেহের পুরুষটার বুকে। রমণী ভয়ে বারবার হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ। কান্নাটাকে আর আটকে রাখতে পারে না। কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ ছাড়ুন, যেতে দিন আমাকে। বিহান ধরলেও কি এমন করতে? প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আর বিহান ভাই এভাবে কেন ধরবে আমাকে? তার সাথে ভাই বোন ব্যতীত কোনো সম্পর্ক নেই আমার। তাহলে পালাচ্ছ কেন তার সাথে? আমি পালিয়ে আমার হোস্টেলে চলে যাব। এই বিয়েতে আমাকে বিক্রি করা হচ্ছে, আর বেশি কিছু না। এখানে অনেক রহস্য, অনেক স্বার্থ লুকিয়েছে। কোমর থেকে হাতটা সরিয়ে লোকটা নবনীর হাত ধরে তাকে নিজের দিকে ঘুরায়। অন্য হাত দিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালাতে নবনীর চোখ বড় বড় করে সামনে হলুদ পাঞ্জাবি পরা লোকটার দিকে তাকিয়ে থাকে। গালে হলুদের দাগ এখনো যায়নি, কি সুন্দর দেখাচ্ছে তাকে। তবে তাতে কি, এই বিয়েতে নবনী করবেই না। সামনে দাঁড়িয়ে থাকা মুগ্ধ বলে ওঠে, তোমাকে এখন অনেক কিছু বলতে ইচ্ছা করছে, তবে সময় হাতে নেই। ইতিমধ্যে হয়তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে বিয়ের কন্যা বাড়ি থেকে পালিয়েছে। শুধু এটুকুই বলবো, আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তোমার কথা সত্যি হয় সেদিন তুমি এটা প্রমাণ করবে আমি তোমাকে সব সম্পর্কের জাল থেকে মুক্তি দিয়ে দেব। এখন চলো। নবীন শুধু এক কান দিয়ে কথা ঢুকালো, কিছু ভাবনার সময় নেই। মুগ্ধ কোথায় নিয়ে যাচ্ছে হাত ধরে? এ তো বাড়ির পথ। নবনী বারবার হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ। তখনই আশেপাশের সবাই কানাঘুষো করছে। আজকালের ছেলেমেয়েরা পারেও বটে। বিয়ের আগে একসাথে গায়ে হলুদ দিবে, আবার আলাদা দেখাও করছে। গ্রামে অবশ্য এসব বিষয় একদম নর্মাল নয়। নবনী মুখে মিথ্যা হাসি রেখে হলুদ স্টেজে বসে আছে। আর এক এক করে সবাই মুগ্ধকে হলুদ লাগিয়ে পরে ওর কাছে আসে। এই তো একটু আগে মুগ্ধ ওকে নিয়ে বাড়িতে ফেরত আসলো। তবে কাউকে কিছু ভাবতে দেওয়ার আগে সবাইকে বলে দেয়, আজকাল শহরে গায়ে হলুদের অনুষ্ঠান একসাথে হয়, তাই আমরা ভাবলাম আমাদেরটা একসাথে হোক। অনেকের কাছে বিষয়টা ভালো লাগলেও গ্রামের কারো কারো কাছে এই বিষয়টা দৃষ্টিকটু। বিয়ের আগে বর কনের মেলামেশা একদম ঠিক নয়। তবে শাওনকে নিয়ে মুগ্ধ আগের থেকে সব ম্যানেজ করে রেখেছিল। ও বাড়ির লোক এসেছে বলে তারা ছেলেকে সাথে নিয়ে এসেছে। ছেলেমেয়ের একসাথে হলুদ দিবে বলে সব কিছু এত দ্রুত হয়েছে যে কেউ কিছু টের পায়নি। তবে নবনীর মায়ের কেন যেন সন্দেহ হচ্ছে নবনীর উপর। মেয়েটা কি কিছু লুকাচ্ছে? নবনী নবনীর বুকটা আঁতকে ওঠে। না জানি মা কে কি উত্তর দিবে। সত্যি করে বলতো, তুই কোথায় ছিলি? আসতে এত সময় লাগলো কেন? নবনী আমতা আমতা করে বলল, আসলে পিছনের বৃষ্টিতে পিছলা হয়েছিল তো, তাই পড়ে গেছিলাম। সব পরিষ্কার করে আসতে একটু দেরি হলো। তাইলে নাফিজাকে তোকে বাড়িতে কোথাও পাইনি কেন? কত ভয় পেয়েছিলাম জানিস? নবনী ওর মায়ের মুখের দিকে
তাকায়। পরিষ্কার বোঝা যাচ্ছে সে কতটা ভয় পেয়েছিল। নবনী নিজের ভুল বুঝতে পারে। পরিবারের কথা না ভেবে আবেগের বশে সে যা করতে চাচ্ছিল সেটা একদম ঠিক নয়। তার একটা ভুলের পুরো শাস্তি পরিবারকে পেতে হতো। মনে মনে মুগ্ধকে একটা থ্যাঙ্কস দেয় সে। এদিকে শাওন মুগ্ধকে হলুদ লাগাতে গিয়ে কানে কানে বলে, ভাই বকশিস কিন্তু দিও। সমাজের চোখে তোমাকে বিয়ে ভাঙা পুরুষ হওয়া থেকে বাঁচালাম। মুগ্ধ ইশারা দিয়ে বোঝালো এখন এসব না বলতে। শাওন ভদ্র ছেলের মতো পাশে বসে একটার পর একটা ফল মিষ্টি সব পেটের ভিতর দিয়ে চালান দিচ্ছে আর ভাবছে আজ বিকেলের কথা। ভাগ্যিস সে আগের থেকে সবটা শুনতে পেরেছিল। বিকেলের ঘটনা। এই জন্য শীত আমার কাছে ভালো লাগে না। এক তো বউ নেই, তার উপর তাড়াতাড়ি আশেপাশে অন্ধকার নেমে যায়। ঠিক আমার ভবিষ্যতের মতো। একা একা বকবক করতে করতে যেতে থাকে শাওন। কী সব হাবিজাবি কিনা বাকি মেইন রোডে কাজ চলছে। মানে ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে। কি কপাল আমার, শত্রুপক্ষের বাড়ির সামনে দিয়ে যেতে হবে। শাওন বিয়ানদের বাড়ির পাশ দিয়ে যেতে থাকে। বিয়ানের বাছুরগুলো সব বাঁধা। গোবর দিয়ে একপাশ পুরো নোংরা হয়ে গেছে। যদিও এই পাশে তেমন একটা কেউ আশেপাশে না হয়তো এই জন্য। নবনীকে আমি ঠিক নিজের করে নেব। মুগ্ধকে কিছুই করতে পারবে না। বিয়ানের কণ্ঠে এমন কথা শুনে থেমে যায় শাওন। তার মুগ্ধ ভাইকে নিয়ে কিছু বলছে নাকি ওই বিয়ানের বাচ্চা? শাওনকে দেখে গাছের একপাশে বিয়ান হেলান দিয়ে ফোনে কথা বলছে। শাওন আরেকটা গাছের আড়াল থেকে কান পেতে শোনার চেষ্টা করছে কি বলছে। আরে আজই রাতে সব ঠিক হবে। বিয়ান একে একে নবনীকে নিয়ে কিভাবে পালাবে সব প্ল্যান করে রেখেছে। শাওনের চোখ কপালে উঠে যায়। যেভাবে হোক মুগ্ধ ভাইকে সব বলতে হবে। তবে সমস্যাটা হয় বাছুরটাকে নিয়ে। হঠাৎ করে ছাগলের বাচ্চা আস্তে আস্তে ঘাস খেতে খেতে শাওনের কাছে চলে আসে। আর তখনই হঠাৎ বাছুরটা শাওনের পশ্চাৎ বরাবর দেয় একটা গুঁতা। ও মা গো! বিহান তাড়াতাড়ি ফোন রেখে পিছনে তাকায়। চিৎকার করলে কে? বিহান কে বলে চেঁচাতে থাকে। তবে শাওন দেয় চোখ কান বুজে উল্টো পথে দৌড়। ফলস্বরূপ শাওনের পা গিয়ে পড়ে গোবরের উপর। সে আকারে একটা শব্দ উচ্চারণ করে দেয় দৌড়। এখন পায়ের কথা ভাবলে চলবে না। এক দৌড়ে মেইন রাস্তায় উঠে অটোর সামনে পড়ে। মামা গাড়ি থামাও। আমারে লইয়া মেম্বার গো বাড়ি চলো তাড়াতাড়ি। এতক্ষণ সেসব কথাই ভাবছিল শাওন। ভাগ্যের সেসবটা জেনে মুগ্ধ ভাইকে বলে দিয়েছিল, নয়তো না জানি কি হতো। এদিকে মাহির মেজাজ পুরো খারাপ। নবনী মেয়েটা এক তো শিক্ষিত, দ্বিতীয়ত শহরে মেয়ে। স্মার্ট আর বুদ্ধিমান হবে নিশ্চয়ই। এতে শ্যামলীর মতো কথা শোনানো যাবে না। মুগ্ধকে আমি তাকে কেড়ে নিতে দিব না। নবনীর দিকে তাকিয়ে বলে মাহি, আর এভাবে এখন একটু কথা শোনানো যাক মেয়েটাকে। তবে সেটা আর হয়ে ওঠে না স্নিগ্ধের জন্য। সে আর শ্যামলী নবনীর দুপাশে বসে আছে। ওরা জানে মাহি নবনীকে একা পেলে ভুলভাল ঠিকই বুঝিয়ে দিবে। এদিকে গানের তালে তালে সবাই নাচছে। নাপিজা খুব সুন্দর করে একটা হলুদ লেহেঙ্গা পরছে। সেও গান ছেড়ে মন মাতানো নাচতে থাকে। তবে চোখে চোখে বিহানকে খুঁজে। উঠতি বয়সের মেয়েটা টিনেজ বয়সের প্রথম ভালো লাগা মাত্র এইটে পড়ে। প্রেম ভালোবাসা সম্পর্কে আইডিয়া নেই একদম। তবু এইটুকু বুঝে বিহান ভাইকে তার ভালো লাগে। নিজের ছোট ছোট ট্যালেন্ট, নিজের সৌন্দর্য সব কিছু যেন বিহানের চোখে পড়ে সেটাই চাই। অথচ বিহান ভাই তার থেকে কত বড়। তার দিকে এমনভাবে তাকায় যেন সে একটা বাচ্চা। সব অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হলো। হলুদের পর্বের শেষে খিচুড়ি খেয়ে সবাই যার যার বাসায় চলে যায়। ছেলেপক্ষে সবাই রওনা দিয়ে দিয়েছে। নবনীর রুমে এসে একা একা ভাবে বিহান ভাই কোথায় গেল? একবারও দেখলাম না তাকে। কি করছে মুগ্ধ তার সাথে? এসব ভাবতে ভাবতে নবনী ঘুমিয়ে যায়। আজ আর পালানো হলো না। রাত প্রায় ৩টে। মুগ্ধ তার রুমে বসে ঘড়ির দিকে তাকাচ্ছে। আজব তো, কেন ঘুম আসছে না আমার? মুগ্ধ বারবার ভাবছে বিয়েটা করা কি ঠিক হচ্ছে? এই মেয়ে বিয়ের পর পালাবে না তার কি গ্যারান্টি? আর মুগ্ধ যে নবনীকে কথা দিয়েছে, সত্যি যদি নবনীর কথা সত্য হয় তবে শর্তে মতে তাকে মুগ্ধ মুক্তি করে দেবে। কি আশ্চর্য তাই না? তাদের বিয়ে হয়নি অথচ এক্ষুনি ছেড়ে দেওয়ার ভয়। এত রাতে ঘুম ভেঙে গিয়েছে স্নিগ্ধর। সে শ্যামলের দিকে তাকিয়ে দেখে মেয়েটা খুব সাবধানে মাঝখানে কোলবালিশ রেখে একপাশে গুটিসুটি মেটে ঘুমাচ্ছে। স্নিগ্ধ কোলবাড়ি সরিয়ে শ্যামলীকে জড়িয়ে ধরে একটু কাছে টেনে নেয়। আহ! স্নিগ্ধ তাড়াতাড়ি শ্যামলীর মুখ চেপে ধরে বলে, কি হয়েছে? আমি ভেবেছিলাম বোবা ভূত। বোবা ভূত জড়িয়ে ধরে? জানি না। জানতে হবে না। কাছে এসো। অন্য জিনিস জানি। আহ! আর কিছু বলতে পারে না শ্যামলী। স্নিগ্ধ একদম ওকে কাছে টেনে নেয়। আমার জানা নেই তারা কি করছে, তাই লেখার দরকার নেই। পরের দিন দুপুরবেলা মেম্বারের বাড়িতে সবাই খুব ব্যস্ত। বাড়ির ছোট ছেলেদের বিয়ের কথা বলে বউ আনতে যাবে। স্নিগ্ধ শ্যামলীকে নিজ হাতে সাজিয়েছে। খোঁপায় ফুল গুজে দিয়েছে। মাহির অবশ্য এসব একদম ভালো লাগছে না। একবার তো মুখ খুলেই বলল, কালির আবার এত সাজ কিসে? স্নিগ্ধ জবাব দেয়, তোর মতো মেকআপ সুন্দরী পেতনির মুখে এসব মানায় না। মাহি রাগে চলে যায়। এদিকে মুগ্ধ
লাল পাঞ্জাবির উপর গোল্ডেন কালারের শেরওয়ানি পরতে পরতে মুগ্ধ আয়নার দিকে তাকায়। লম্বা একটা শ্বাস নিয়ে নিজে নিজে বলে, কাম অন মাই বয়, আজ একটা বিশেষ দিন, তোর জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো একটি। আজ তোকে এতটা ঘাবড়ে গেলে চলবে না, লেটস ডু ইট। মুগ্ধ চুলটা ঠিক করে গায়ে আতর লাগিয়ে নেয়, হাসিটা আরেকটু প্রশস্ত করে পিছন ফিরে তাকায়। মুগ্ধর মা হাসি মুখে হাতে একটা বাটি নিয়ে দাঁড়িয়েছে। এদিকে আয় তো, হা করতো। এখন আবার কি? রসমালাই। শুভ গাছের আগে একটু মিষ্টিমুখ করে নেই। কয়েকটা চামচ রসমালাই খাইয়ে দোয়া পরে ফু দিয়ে দেয় মুগ্ধর মা। যা নিচে যা, সবাই রেডি হয়েছে। মুগ্ধ মাকে সালাম করে নিচে চলে যায়। মুগ্ধদের বাড়িটা দোতলা, টিন আর কাঠের। তবে অ্যাডজাস্ট বাথরুম, গোসলখানা এসব এখনও বানানো হয়নি। সব কাজ পুকুর, পিছনের পুকুরের গাছে গিয়ে করতে হয়। বাড়ির একদম সামনে উঠোনে পাশ দিয়ে পাকা রাস্তা চলে যায়। সেখানে বিয়ের গাড়ি সাজিয়ে রাখা হয়েছে। মুগ্ধ নেমে দেখে সবাই রেডি। স্নিগ্ধ একটা হাসি দিয়ে বলে, ভাই চল, তোর বউটাও নিয়ে আসি। মুগ্ধ কিছু না বলে লজ্জামাখা মুখে মাথায় হাত বুলাতে বুলাতে নিচে নামে। বাইরে বিসমিল্লা বলে পা বাড়ায়। এখন সব ঠিকঠাক হলেই হলো। নবনী আজ একটা টকটকে লাল জামদানি শাড়ি পরেছে। মুখে ভারী মেকআপ, গহনার ভারে নুয়ে পড়ার মতো অবস্থা। নবনীর মা কান্না করা চোখের কোণা থেকে এক ফোঁটা কাজল নিয়ে নবনীর কানের গোড়ায় লাগিয়ে দিল। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোকে। কারণ নজর যেন না লাগে আমার মেয়েটার উপর। নবনী কিছু বলে না, সে জানে তার মায়ের খুব কান্না পাচ্ছে। নবনী সকালে খুব কেঁদেছিল, তবে এখন সে সিদ্ধান্ত নিয়েছে আর কাঁদবে না। তার অনুভূতির মূল্য যখন কেউ দিতে পারবে না, সেখানে খামোকা কান্না করে কষ্ট কেন পাবে সে? না, একদম কাঁদবে না নবনী। আপু, বিয়ে করে আমাদের ভুলে যাস না কিন্তু। নাফিজার কথায় আরও দুর্বল হয়ে পড়ে নবনী। এমন একটা পরিবেশে এমন মানুষদের সাথে সে কিভাবে থাকতে পারবে? এমন সময় বাহিরে হট্টগোল শোনা গেল। নবনীর কাজিনরা সবাই গেট ধরে দাঁড়িয়েছে। মুগ্ধরা কি এসে গিয়েছে? নিজের বুকে একটা চাপা ভয় আর আত্মনাদ অনুভব করতে পারে নবনী। আর কিছুক্ষণ পর ওই মানুষটার সাথে সারা জীবনের জন্য সে এক অদৃশ্য বন্ধনে আটকে যেতে যাচ্ছে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার ঝামেলা সব শেষ। নবনীর বুকটা ধড়ফড় করছে। একটু পর না জানি কি হবে। অবশেষে সেই সময় ঘনিয়ে এলো। নবনীর দাদা মেম্বারকে নিয়ে, একজন কাজীকে নিয়ে নবনীর রুমে এলো। নবনীর মামি নবনীর হাত শক্ত করে ধরে রয়েছে। ওকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো ঝামেলা করিস না মা, সুন্দরভাবে কবুল বলে দিস। কাজী এসে নবনীর ঠিক পাশে বসলো। বিয়ে পড়ানো শুরু হতে বুক ফেটে কান্না চলে আসলো। সে কাঁদছে, সে তো নিজেকে বলেছিল সে সবার সামনে কান্না করবে না। এত শক্ত মনের মেয়ে সে, হঠাৎ এতটা দুর্বল লাগছে কেন নিজেকে? উত্তর পায় না নবনী। এদিকে কাজী বারবার তাকে কবুল বলতে বলছে। শেষে নবনী সহ্য করতে না পারে কবুল বলে দেয়। সবাই বলে ওঠে আলহামদুলিল্লাহ। নবনীর দাদা মতিসুর মেম্বারের সাথে কোলাকুলি করে। নবনীর কান্নার রেশ আরও বেড়ে যায়, যেন তাকে বলি দেওয়া হলো। কাজই চলে যায় মুগ্ধর কাছে বিয়ে পড়াতে। বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। নবনীকে ধরে সবাই গাড়িতে ওঠায়। মুগ্ধ, নবনীর মা বাবা সবাইকে সান্ত্বনা দিয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করে। এক পরিবার কান্নারল, অন্য পরিবারের আনন্দ। নবনীর গাড়ি উঠেও কান্না থামাচ্ছে না, মাথা নিচু করে কান্না করেই যাচ্ছে। মুগ্ধদের এক গাড়িতে পরিবারের সবাই, অন্য গাড়িতে শাওন, মুগ্ধ, স্নিগ্ধ, শ্যামলী আর নবনী। নবনীর কান্নায় প্রথমে খুব খারাপ লাগলো, এখন কানটা খুব জ্বালাপোড়া করছে। বিরক্ত হয়ে নবনীর কানের কাছে গিয়ে বলল, আর এক ফোঁটা যদি কান্না করছো, আজ রাতে এর 3 গুণ বেশি কাঁদিয়ে ছাড়বো, বলে দিলাম কিন্তু। নবনী এই কথা শুনে যেন আরও চিল্লিয়ে কান্না করা শুরু করে দেয়। গাড়ির সামনে থেকে শাওন বলতে, ভাই, ভাবির গানে কি কইলা, ভলিউম তো বাইরে গেল। পাশ থেকে শ্যামলী বলে ওঠে, আহারে, মেয়েটাকে কেউ বিরক্ত করো না তো মুগ্ধ ভাইয়া, নবনীকে চেতাবেন না প্লিজ। এ সময় একটা মেয়ের উপর দিয়ে কী যায় শুধু মেয়েরাই বুঝে। মুগ্ধ কিছু বলে না। নবনীর একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে শক্ত করে ধরে তার দিকে তাকায়। নবনী কাঁদো কাঁদো চেহারা দেখে খুব কিউট লাগছে মুগ্ধর। তুমি কান্না করতে জানো? অবিশ্বাস্য। আর একটু বেশি করে কাঁদো, মেয়েদের কান্না দেখলে ছেলেদের ভালো লাগে। শেষের লাইনটা যেন ইচ্ছে করে শুনিয়ে দিল বলে মুগ্ধ। আর কথার জাদুর মতো কাজে লেগে যায়। নবনী একদম কান্না থামিয়ে রাগে চোখে মুগ্ধর দিকে তাকায়। মুগ্ধ হাসে। সে জানতো এমনই হবে, যেন চোখ দিয়ে কিছু বলতে চাচ্ছে। আপনারা পুরুষ জাতিটাই এমন। কাঁদবো না আমি আর, যান। মুগ্ধর মা ও শাওনের মা সব কিছু রেডি করে রেখেছে। মুসলিম পরিবারে সাধারণত বিয়ের পর তেমন আহামরি কোনো রীতি না থাকে না। শুধু আনন্দের জন্য বিয়ের পর ছোটোখাটো কিছু খেলনার আয়োজন করা হয়, যেমন দুধে আংটি খোঁজা। তবে এখন এসব আর করা হবে না। মুগ্ধ কল করে জানিয়ে দিয়েছে নবনীর শরীর ভালো নেই। এখন আর এসব ঝামেলা না করতে। দেরি করে বের হতে আস্তে আস্তে রাত হয়ে গেছে। একটু পর গাড়ি এসে মতিসুর মেম্বারের বাড়ির সামনে থামে। নবনীকে হাত ধরে মুগ্ধ নামায়। তবে কান্না করতে করতে ও এতটাই ক্লান্ত যে দাঁড়িয়ে একটু হাঁটার ক্ষমতা নেই। তার উপর রাতের বেলা, যদিও নানান লাইটে পুরো বাড়ি আলোকিত। মুগ্ধ বুঝতে পেরে সবার সামনে ওকে কোলে তুলে নেয়। নবনী কিছু বলে না।
তার একদম হুঁশ নেই। উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে থাকে। স্নিগ্ধ বলে উঠলে, ভাই এতটা নির্লজ্জ না হলেও পারতি। তোরই তো বউ, আমরা খেয়ে ফেলবো না তো? আরে হাঁটতে পারবে না তো তাই? বুঝলাম। তবে তুই কেন? মানে? এটা পুরনো রীতি। নতুন বউকে ভাসুর কোলে করে নিয়ে ঘর অব্দি নিয়ে আসে। তোকেও কেউ একজন কোলে নিবে। কোন হাদিসে আছে? আর তুই তো ওর পরপুরুষ। স্বামীর আগে ভাসুর শরীর স্পর্শ করবে? এটা কেমন কথা? তোর মনে হয় না গ্রামে কিছু পুরনো নিয়ম এখন পাল্টানো দরকার? এসবে তো কারো উপকার হয় না, উল্টে পাপ হয়। উপস্থিত সবাই মুগ্ধের কথায় সায় দেয়। ঠিকই তো। কিছু কুসংস্কার যেগুলো কোনো ভিত্তি নেই, তা এখনও টিকে আছে। মুগ্ধ আরও বলে ওঠে, দেবর ভাসুর একটা মেয়ের কাছে নন-মহরম। আর বর কি পঙ্গু নাকি যে তাকে কোলে নিতে হবে? আচ্ছা ভাই, তোর বউ তুইও কোলে নিস। এখন ভেতরে চল। মুগ্ধ নবনীর দিকে নিয়ে ভিতরে যায়। নবনীকে দাঁড় করিয়ে বলে, এই আমার মা, উনি আমার চাচি। আরেকজন পিছনের গাড়িতে আছে। সে আবার সবার সাথে একটা মেশে না। নবনী গিয়ে শাশুড়ি আর চাচি শ্বশুরকে সালাম করে কিছু ছোট নিয়ম পালন করে নবনীকে নিয়ে সবাই ঘরে চলে যায়। মুগ্ধের মা নবনীকে বুঝিয়ে শুনিয়ে বলে, শোন মা, আমার ছেলে তোর সাথে খারাপ ব্যবহার করলে আমাকে বলবি। ওকে একদম তক্তা বানিয়ে দেবো। নবনী হাসে। শাশুড়ি তার পছন্দ হয়েছে। খুব সহজ সোজা মানুষ। নবনী একা বাসর ঘরে রেখে সবাই চলে যায়। নবনী চারিদিকে চোখ বুলিয়ে দেখতে থাকে। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়িটা। বিশেষ করে তার রুমটা। গ্রামের মানুষ হলেও কোনো কিছুর কমতি রাখেনি। নবনীর শরীরটা খুব ক্লান্ত লাগছে। তার উপর খিদের পেটের অবস্থা খারাপ। প্রতিটা মেয়ের বিয়ের রাতে খিদের যন্ত্রণায় ভোগে। তবে কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না। কারো স্বামী ভালো হলে এই রাতটুকু একটু যত্ন নেয়। বউকে শরীরের কথা ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয়। তবে দুর্ভাগ্যবশত বাস্তবে বেশিরভাগ ছেলেরা এত ভালো হওয়ার প্রয়োজন মনে করে না। কেউ কেউ তো ভাবে কাবিনের টাকা না দিয়েই বউকে ছুলেই চলবে। তবে সেটা নাজায়েজ। বউয়ের হাতে পরিপূর্ণ টাকা তুলে দিয়ে তাকে স্পর্শ করতে হয়। ডিভোর্সের সময় না। পাশাপাশি একটা মেয়ের পুরো পরিবারকে ছেড়ে এত অসুস্থ শরীর নিয়ে নতুন জায়গায় চলে এসেছে। সেই হিসেবে তাকে কিছুটা সময় দেওয়া উচিত। আচ্ছা, মুগ্ধ কি তাকে জোর করবে? এসব ভাবতে ভাবতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। অতঃপর রাত 12টা। নবনী নিজের বাহুতে কারো স্পর্শ পেয়ে ধড়পড় করে উঠে পড়ে। সরি সরি, তোমাকে জাগিয়ে দিলাম। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে নবনী। সামনে মুগ্ধ দাঁড়িয়েছে। নবনী কিছু বলার আগে মুগ্ধ বলে ওঠে, এখন প্লিজ বাংলা সিরিয়ালের নায়ক নায়িকার মতো চিল্লিয়ে বলে ওঠো না, কেন তোমার শরীর স্পর্শ করলাম? তুমি আঁকাবাঁকা হয়ে শুয়েছিলে, তাই ভেবেছিলাম একটু ঠিক করে শুয়ে দিই। নবনী কিছু বলে না। মুগ্ধর সাথে আগেই ডিল হয়েছে। মুগ্ধ ওকে জোর করবে বলে মনে হচ্ছে না। তবে যদি বিহানের কথা সত্যি হয়, মুগ্ধ যদি ওরকম ছেলে হয়, কিছুটা চাপা ভয় কাজ করে তার মনে। মুগ্ধ কিছু না বলে টেবিলে রাখা খাবারের প্লেটটা সামনে এনে ধরে। নাও খেয়ে নাও। খিদে লেগেছে নিশ্চয়ই, খেয়ে তারপর ঘুমাও। মুগ্ধ নবনীর সামনে প্লেট রেখে খাটের অন্য পাশে গিয়ে বসে আর বলে ওঠে, শোনো মেয়ে, আমাকে আপন ভাবো আর না ভাবো, আমার ঘরটা আর পরিবারকে আপন ভেবে নিও। আমরা আলাদা হচ্ছি কবে? মুগ্ধ এমন কথার প্রতি উত্তরে শুধু অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নবনী হয়তো প্রথম মেয়ে যে নিজের বিয়ের রাতে আলাদা হওয়ার কথা বলেছিল। মুগ্ধ ভেবেছিল নবনী বিয়ের পর একটু হলে বদলাবে। তবে লোহা পড়ালে আগের রূপে ফিরে আসতে একটু ঠান্ডা আবহাওয়া হলেই চলে। যেদিন তোমার সব কথা সত্যি মনে পড়বে, যেদিন প্রমাণ করতে পারবে আমার বাবা আসলে খারাপ, কথা দিলাম বাড়ির দরজা খোলা থাকবে। তুমি চলে গেলেও আমি একবারও তোমাকে আটকাবো না। তুমি যা চাও তাই হবে। তবে পরিবারের সামনে অন্তত বউ হয়ে থাকো। আশা করছি বুঝতে পারছো কি বোঝাতে চাচ্ছি? হুম। খেয়ে নাও। পাশে শাড়ি রাখা আছে, পরে নিও। পাল্টিয়ে পরে নিও, তারপর ঘুমাও। আমি তাকাবো না, ডোন্ট ওয়ারি। তবে গল্পের নায়কদের মতো আমার রুমে সোফা নেই যে গিয়ে শুবো। তাই এক বিছানায় ঘুমাতে হবে। রমণী কিছু না বলে শাড়ি পাল্টাতে শুরু করে। কয়েকবার মুগ্ধর দিকে তাকায় না। ছেলেটা কথা রাখতে জানে। শাড়ি পাল্টিয়ে নবনী হালকা খাবার খেয়ে নেয়। মুগ্ধকে ডাকবে কি না দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আপনি খেয়েছেন? মুগ্ধ চোখ বন্ধ মুচকে হাসি দেয় একটা। একটু হলেও দরদ আছে বলা যায়। হুম। ভাইয়া জোর করেছিল তাই খেয়ে এসেছি। তুমি খেয়ে শুয়ে পড়ো। নবনী আর কথা না বাড়িয়ে খাওয়াটা শেষ করে কোলবালিশটা ঠিক মাঝ বরাবর রেখে শুয়ে পড়ে। এতটাই ক্লান্ত ছিল যে বিছানায় গা এলানোর সাথে সাথে ঘুমিয়ে যায়। মুগ্ধর চোখে ঘুম নেই। রাত বাড়ার সাথে সাথে তার একাকিত্বটা বেড়ে যায়। একটু উঁচু হয়ে নবনীর দিকে তাকায়। কি নিশ্চিন্তে মেয়েটা বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। তার এই বিশ্বাসটা ভাঙার সাধ্য মুগ্ধর নেই। তার মনে হয় এই মায়াবী চেহারা দেখেও সে যুগ যুগ পার করে দিতে পারবে। হয়তো এমন অনুভূতি হলো পবিত্র ভালোবাসা, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই। শরীর তো সব পুরুষরাই সহজে ছুঁতে পারে। মন ছুঁতে পারে কজন? যে পারে সেই সত্যিকারের পুরুষ। মুগ্ধ অন্যদিকে ফিরে শুয়ে আছে। ভাবতে ভাবতে নবনীর কথা সত্যি হয়ে গেল। মেয়েটা তাকে ছেড়ে চলে যাবে। মুগ্ধ কি পারবে তাকে ফেরাতে? নানান চিন্তার ভাঁজ কপালে নিয়ে সেও ঘুমিয়ে পড়ে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নবনী। উঠে খেয়াল হলো গোসল করতে এখন বাইরে যাবে সে।
এই বিষয় ভেবে চোখে পানি চলে আসলো। কাউকে বললে সবাই ভাববে হয়তো ঢং। আসলে সে যেই পরিবেশ থেকে অভ্যস্ত, সে সেখানেই বিয়ে করাই ভালো। নয়তো ছোটোখাটো বিষয় নিয়ে থাকতে খুব অসুবিধা হয়। সেটা হয়তো বাকিদের চোখে খুব সামান্য। নবনী মুগ্ধর দিকে তাকিয়ে ভাবে ডাকবে কিনা। তখনই মুগ্ধ চোখ খুলে উঠে বসে। আজকে তাদের বাড়িতে আজকে বউভাত। নবনীর বাড়ি থেকে লোক আসবে, পরে ওদের নিয়ে যাবে। খুব কাজ পড়ে গেছে। আমি গোসল করব কোথায়? কোথায় আবার? পুকুরে গিয়ে। পাশে কাপড় পাল্টানোর জায়গা আছে। নিচে পাকা করা, চারপাশে টিনের বেড়া দেওয়া। নবনী হাতে কাপড় নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে। নবনীকে মূর্তির মতো দাঁড়িয়ে থেকে মুগ্ধ বলে, কি হলো, যাও। আমি মরেই যাব। ইস! তোমার ন্যাকামো দেখে হাসি পেল। পুকুরের পানিতে গোসল করলে কেউ মারা যায় না। আমার আসলে ডাস্ট অ্যালার্জি আছে। পুকুরের পানিতে গোসল করলে শরীরে কেমন যেন ফোস্কা ফোস্কা পড়ে যায়। পরে খুব চুলকায় আর ব্যথা করে। নানুর বাড়িতে থাকতে এমন একবার হয়েছিল। তাছাড়া নবনী আরও কিছু বলবে দেখে মুগ্ধ রুমে নেই। গেল কখন? নবনীর আগে জিদের পিছনে পুকুরে গোসল করতে চলে গেল। দেখলো পুকুর ঘাটে মগ রাখা। সে নিজেই পার্সোনাল ফেস ওয়াশ, যাওয়ার জেল সব হাবিজাবি জিনিস ঘাটে সাজিয়ে রাখলো। দেখে আশেপাশে কেউ নেই। যাক, এই দিক দিয়ে বেঁচে গেল। তবে রাতে শরীরের কী হবে ভেবে এখন অবস্থা খারাপ। এদিকে মুগ্ধ একটা কল আসায় দ্রুত সেখান থেকে চলে গিয়েছিল। শেষে নবনী কী বলতে নিয়েছিল তা একটু শোনেনি। কল শেষে ঘরে ফিরে দেখে নবনী নেই। কোথায় গেল মেয়েটা? আমি তো আরও বলতে এসেছিলাম, চাপ কল ওইখানে চলো, আমি পানি চেপে দেই। মুগ্ধ একবার ভাবে পুকুরের পাড়ে যাবে নাকি, পরে ভাবে শরীর ভিজিয়ে ফেলার পর গিয়ে তো লাভ নেই, উল্টে মেয়েটার শরীর দেখতে গিয়েছে এই অপবাদ দিয়ে ফিরতে হবে। এর থেকে না যাওয়াই ভালো। মুগ্ধ নিচে গিয়ে দেখে এখনো কেউ নেই, শুধু মা রান্নাঘরে টুকিটাকি কাজ করছে। কিরে, নবনী কোথায়? পুকুরে গেছে। তুই গেলি না কেন সাথে? আমি এমন করার কি আছে? তোরই তো বউ। যা গিয়ে দেখ মেয়েটা কী করছে। নতুন বউকে কেউ এভাবে পুকুর পাড়ে গোসল করতে পাঠায়? পাশের বাড়ির কোনো ছেলেরা পুকুরের ওইদিকে গেলে তখন? আচ্ছা, গিয়ে দেখছি। মুগ্ধভাবে নবনী গত আধা ঘন্টা যাবৎ পুকুর ঘাটে বসে আছে, গোসল শেষ। তবে সমস্যা হলো কাপড় পাল্টাবে কোথায়, তাই মুখ গোমড়া করে বসে আছে। মেজাজটা এত খারাপ আছে, পারলে যেন পুকুরে লাফ দিয়ে ইহজগতের মায়া ত্যাগ করে। এভাবে বসে আছো কেন? মুগ্ধর কথায় উপরে তাকায়, গায়ে গামছা পেঁচিয়ে বলে, তো কি করবো, কাপড় পাল্টাবো কোথায়? আমি পাহারা দিচ্ছি, কেউ আসবে না। কুইক, আমি পারবো না, এত খোলামেলা সম্ভব না। আকাশে পাখা। তোমার কি মনে হয় গ্রামের সব ছেলেরা পাখা মেলে উড়ে উড়ে আকাশ দেখে? তোমাকে দেখবে? প্লিজ তাড়াতাড়ি করো, তোমার বাড়ি থেকে লোক আসবে একটু পর। বললাম তো, এই সময় কোনো বাড়ির পুরুষ এদিকে আসে না। আমি আছি তো। নবনীর হাতে আর কোনো উপায় নেই। মুগ্ধ অন্যদিকে ফিরে তাকিয়েছে। নবনী তাড়াতাড়ি কাপড় পাল্টে উপরে চলে আসে। সব কিছুর ভিডিও ফুটেজ রেডি করছিস তোরা? ফোনের অপর প্রান্ত থেকে কেউ একজন জবাব দেয়। বিহান কল কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকি, পরশু রাতে মুগ্ধ কি খেলাটাই নিয়ে খেলতো। প্ল্যান মতো বিহান সেখানে দাঁড়িয়েছিল। তবে সমস্যা হলো শাওনের বাচ্চাকে নিয়ে। ওই বেটা এক গ্লাস জুস এনে বিহানকে জোর করে খাইয়ে দিয়েছিল। আর বলেছিল ছেলের বাড়ি থেকে মেয়ের জন্য হাবিজাবি নিয়ে এসেছে ও আগেই। তার আগে মুগ্ধ ভাইয়ের বিয়ে উপলক্ষে নাকি এটা বিহানের ট্রিট। নিশ্চিত বেটা জুসে কিছু মিশিয়ে দিয়েছিল। ওই যে বিহানের মাথা ঘুরে ঘুমিয়ে পড়েছিল, তারপর ঘুম ভাঙে গিয়ে পরের দিন দুপুরে ওঠে। একে তো কুঁড়ে ঘরের ভিতরে রেখেছিল, সারারাত মশা কামড়িয়ে কি বেহাল অবস্থানটা করেছে চেয়ারার। তবে বিহান থেমে যায়নি। তার লোকের গিয়ে মুগ্ধর বাবার কুকীর্তির বিরুদ্ধে সব প্রমাণ ঠিকই সে জোগাড় করে ছাড়বে। তখন নবনী নিজেই ওদের ঘর থেকে চলে আসবে। আজকাল মায়েকে ঢং দেখলে বাঁচি না। আমরা মনে হয় বিয়ে করি নাই কই। আমাকে মা খালারা বউরা তো বিয়ের পরদিন এত বেলা অবধি ঘুমায়নি। খাবার খেতে খেতে কথাগুলো বলে শরীফ, এতদিন কম জ্বালায়নি মানুষটা এ বাড়িতে মহিলাদের। এখন হয়তো নতুন বউকে সেই শাসনের জালে বাধা পড়ার পরিকল্পনা করছে। তবে শফিকের স্ত্রী এবার উত্তর দেয়, আমরা তো সেকালের মেয়ে মানুষ, আজকাল মেয়েরা একটু একটু অন্যরকম চলে। আর ও তো নতুন এসেছে, কদিন থাকলে ঠিক হয়ে যাবে। তোরে কথা কইতে কইছি। বেশ হুঙ্কার দিয়ে ওঠে শরীফ। ভয়ে চুপ হয়ে যায় পাশে দাঁড়িয়ে থাকে ব্যক্তিটি। আর রাগলে এখনই গায়ে হাত তুলবে। এমন সময় মুগ্ধ নবনীকে সাথে নিয়ে সবার সামনে আসে। নবনী সবাইকে সালাম দেয়। এতক্ষণে এখানে কি হয়েছে সেটা তার অজানা। মুগ্ধর মা দূর থেকে ওদের দুজনকে দেখে থুতু দেয়। দুজনকে কি সুন্দর মানিয়েছে, এদিকে আয় মা, আমার কাছে আয়। মুগ্ধর মায়ের গলা শুনে নবনী তার কাছে রান্নাঘরে চলে যায়। মুগ্ধ গিয়ে টেবিলে বসে, চাচা। নবনী হয়তো খেয়াল করেনি, তুমি যে চাচির সাথে কেমন করেছিলে আমি দূরের থেকে দেখছি। মেয়েটা নতুন এসেছে, সাথে সাথে এসব শুরু করো না। সাকিব গাল বেঁকে হেসে বলল, এসব ঢঙের কারণে আজকাল তবু সংসার টেকে না। আমার দেখ কি সুন্দর বুড়া বয়সে ঘর করছি। শোন বাবা মুগ্ধ, আমার তো খারাপ চাই না। প্রথম রাত, প্রথম দিন থেকে মেঘর চাপের উপর রাখতে হয়। সুযোগ দিবি না মাথায় ওঠার। মুগ্ধ কিছু বলে না। মেয়েদের জোর করে শরীরে হয়তো দখল করে নেওয়া যায়,
তবে তাদের জয় করা এত সহজ নয়। পায়ের নিচে রাখলে যদি সংসার সুখের হতো, তবে এ বাড়িতে কোনো শান্তি নেই কেন? বাবার কাজের ব্যস্ততায় ঘরে না ফিরতে চাওয়া, শফিক চাচার রাত অবধি বাইজি শালার ফুর্তি, মদের বোতল এক চিমটে সুখ খোঁজা, এসব কি ঠিক? এদিকে নবনী মাথায় হাত বুলিয়ে দিয়ে মুগ্ধের মা বলে, মাশা আল্লাহ মা, তোকে খুব সুন্দর লাগছে, মুগ্ধর পাশে দারুণ মানিয়েছে তোকে। নবনী হাসে, অতঃপর উত্তর দেয় না। কোনো কাজ করা লাগলে বলুন মা, আমি সাহায্য করব। না, কিছু লাগবে না, তুই গিয়ে খাবার টেবিলে বস। আপনি বসবেন না? মুগ্ধর মা একটু অন্য চোখে নবনীর দিকে তাকায়। আজ এত বছর এই বাড়িতে তারা কখনো একসাথে খায়নি। তার শাশুড়ি তাদের নিয়ম করে দিয়ে গেছিল, আগে বাড়ির সব পুরুষরা পেট ভরে খাবে, পরে কিছু থাকলে মহিলারা খাবে, নয়তো না খেয়েই থাকবে। বিয়ের পর প্রথম প্রথম যখন সংসারের দায়িত্ব তার শাশুড়ির পড়েছিল, প্রথম প্রথম কত বেলা যে না খেয়ে থাকতে হয়েছে এসবের ঠিক নেই। আর আজ এত বছর পরে এসে এক অভিমানের জোরে টেবিলে বসে তার খায় না মুগ্ধের মা। সে নবনীকে বলে, আমরা বাড়ির মহিলারা কর্তাকে রেখে আগে খেলে কেমন দেখায়? এখানে আবার কেমন দেখানোর কি আছে? আমরা তো স্বার্থপরের মতো আগেই সব সাফার করে দিচ্ছি না? একসাথে সবাই মিলে খাবো। শহরে তো আমার মাও আমাদের সাথে খায়। ওটা শহর, এটা গ্রাম, এখানে এসব হয় না। করলে হয়, সব পুরনো নিয়মের সাথে পাল্টানো উচিত। আগে মেয়েরা পড়াশোনা করতো না, এখন করে। আরও কত কিছু, অথচ আমরা খারাপ বিষয়গুলো হাইলাইট করে ভালোটাকে চাপিয়ে দিই। চলুন তো। মুগ্ধের মা বরাবরের মতো না করার পরে নবনী তাকে টেনে এনে টেবিলে বসায়। মুগ্ধের চাচিকেও ধরে জোর করে বসিয়ে দেয়। স- শরীফ আর মুগ্ধ হাঁ করে নবনীর কাজ দেখছে। নবনী এক এক করে সব খাবার এনে টেবিলে সাজিয়ে রাখে। তারপর সবার প্লেটে সব কিছু দিয়ে নিজেও মুগ্ধের পাশে খেতে বসে। মুগ্ধের মা চাচির খুব লজ্জা লাগছে এইভাবে খেতে। তার উপর মাছের দুটো মাথায় নবনী তার শাশুড়িদের প্লেটে তুলিয়ে দিছে। আমি মাছের খাই না, শাওনের বাবাকে দিয়ে দেয়। শাওনের মায়ের এমন কথা শুনে সবিক বলে, তোমাকে দিয়েছে তুমিই খাও, তোমার এটা আমি খাবো না। কারো আর কিছু বলার থাকে না, সবাই চুপচাপ খেতে থাকে। মুগ্ধর বিষয়টা ভালো লাগলো নাকি খারাপ ঠিক বুঝলো না। এতদিন এক নিয়মে জন্মের পর দেখে আসছে, আজকে হঠাৎ অন্য নিয়ম। তবে তাদের মায়েরা যে মনে মনে মাথা খেতে পেরে খুশি, তার চেহারায় একটু একটু ফুটে উঠেছে। এমন সময় শাওন আর মতিসুর খেতে আসে। শুধু তাদের আর এক ভাই ও তার পরিবার আসে না। তারা তেমন সবার সাথে মেশে না, অহংকার আছে বললেই চলে। মাহির মতো সারাদিন ঘরে পড়ে পড়ে ঘুমাতে থাকে। স্নিগ্ধ আর শ্যামলী এসে বসে। শ্যামলী প্রথমে বসবে কিনা বুঝছিল না, তবে তার শাশুড়ির ইশারায় নবনীকে দেখিয়ে বলে বসতে। মতিসের বাড়ির মহিলাদের একসাথে খেতে দেখে যতটা অবাগায়, তার থেকে বেশি চমকায় তাদের প্লেটে মাছের মাথা দেখে। নতুন বউয়ের সামনে কিছু বলে না, খেতে বসলে মুগ্ধর মা এটা সেটা বেড়ে দেয়। এই প্রথম সবাই একসাথে খাচ্ছে। শফিক মুখে না বললেও তার বিষয়টা ভালো লেগেছে। এই প্রথম সবাইকে এত খুশি মনে হচ্ছে। খাওয়ার শেষে সবাই যার যার রুমে চলে যায়। নবনী অন্য শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। নতুন বউকে কত মানুষ তো দেখতে আসবে, তাই মুগ্ধর মা বলেছে একটু সেজে গুজে থাকছে। এমন সময় মুগ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে আসে। কথার ফাঁকে ফাঁকে সে নবনীকে দেখতে থাকে। আকাশের রঙের শাড়িতে নবনীকে একদম বউ বউ লাগছে। হে ওয়েট, নবনী তো তার বউ। লুকিয়ে লুকিয়ে দেখার কিছু নেই, এমনি তাকাতেই পারেন, কিছু বলবে না? মুগ্ধ কিছুটা বিব্রত হয়ে বলে ওঠে, ভালোভাবে তাকাচ্ছি না, তাকালে আরও বেশি কিছু করতে মন চাইবে, এটা তো পারবো না তাই। নবনী খুব লজ্জা পেয়ে বলে, প্রসঙ্গ পাল্টাতে বলে, আজ 30 বছর পর আপনার মা মাছের মাথা খেলো। মুগ্ধ অবাক হয়ে বলে, মানে? হুম, ঠিকই বলছি। আপনাকে একটু ভিন্ন ভেবেছিলাম, তবে আপনি হয়তো চাচা বাবাকে দেখে যা শিখেছেন সেভাবেই চলেন। আপনার চাচার তখন রাগ হওয়াটা আমি শুনেছিলাম। এ বাড়িতে মেয়েদের মূল্যায়ন করা হয় না। আপনি কি এত বছর মনে হয়নি বাড়ির মহিলারা যারা সারাদিন এত কাজ করে ক্লান্ত, তারা খেয়েছে কি না এসব ব্যাপারে আপনাদের খোঁজ নেওয়া উচিত? তাদের শরীরও তো একদিন অসুস্থ থাকতে পারে। সেভাবে ভাবিনি, কারণ আগের দিনও তো মা খালারা এভাবেই চলছে। আর মতো সবসময় পরেই খায়। পরে খায় কারণ কোনোদিন আপনারা খেতে ডাকেননি। কোনোদিন নিজের প্লেট থেকে মাছের মাথা, মুরগির রান উঠিয়ে তাদের প্লেটে দেননি। আগের দিন মাত্র 5 বছর বয়সে মেয়েরা বিয়ে করে বাচ্চা সুস্থভাবে জন্ম দিত। এখন 16 বছরে বিয়ে করে বাসরের পারমিশন হসপিটালে ভর্তি করে দেয়। নবনী একটু থেমে আরও বলে, আগের মেয়েদের শরীর মন সব কিছুর সাথে এখনকার মিলালে তো চলবে না। এটা ঠিক যুগের সাথে বেহায়াপনা আরও বাজেমের সংখ্যা অনেক বেড়েছে। তবে আফসোস, কুসংস্কারও ঠিক রয়ে গেছে। এখন একটু বদলানোর সময় এসেছে মিস্টার মুগ্ধ। মুগ্ধ কিছু বলে না। আসলে কি তারা ভুল ছিল? হয়তো ছিল। মেয়েদের আসলে পুরুষ জাতির একটা অংশ সবসময় মেয়েই মনে করে, মানুষ মনে করে না। দুটোর ভিতরে অনেক তফাৎ আছে। এমন সময় শাওন দরজায় কড়া নাড়ে। ভাই আসবো? আয়।
শাওন দরজা ঠেলে ভিতরে এসে মুগ্ধকে বলে, ভাই একটু নিচে চলো, ইলেকশনে কাজের লোক এসেছে। মুগ্ধ শাওনের সাথে নিচে যায়। এমন সময় নবনীর কল আসে, একটা আননোন নাম্বার। কল রিসিভ করতে সালাম দিতে সে শুনে ফোনের অপর প্রান্ত থেকে বলছে, নবনী, আমি বিহান। নবনীর নামটা শুনে চুপ হয়ে যায়, একটু অদ্ভুত লাগে তার। ওইদিকে বিহান তাকে উম, কিছু অবাক করা তথ্য নিয়ে দেয়। সাথে এটাও বলে সে খুব দ্রুত মুগ্ধর বাবার কালো দুনিয়ার পর্দা ফাঁস করবে। এরপর আর নবনীকে এই বাড়িতে থাকতে হবে না। নবনী ভাবে, সত্যি সবটা সামনে এলে কি সে চলে যাবে? দুপুরে নবনী তার সেকেন্ড শাড়ি পরে সাজগুজে বসে আছে, আর বাড়ি থেকে লোগা এসেছে। একটু পর তাকে আর মুগ্ধকে নিয়ে যাবে। মামিরা ইশারা ইঙ্গিতে বারবার মজা করছে নবনীর সাথে। নবনী চুপ করে বসে আছে মূর্তির মতো। খাওয়া দাওয়া শেষে নতুন দাম্পতিকে নিয়ে সবাই রওনা হয়। চলবে দক্ষিণা দুয়ারে প্রেমের ছোঁয়া দ্বিতীয় পর্ব। আর একটা পর্ব আসবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।